হ্যাঁ ভোটের প্রচারে সরকার, নির্বাচন বানচালের চেষ্টা রুখতে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। সব জাতিগোষ্ঠী পক্ষের ভোট দেওয়ার সুযোগকে অংশগ্রহণমূলক বলছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদন দেয়া হবে নির্বাচনের 2 দিন পর। প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সহ আরও 58 জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকে। চট্টগ্রাম নগরী 4টি আসনে আয়ে এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপি প্রার্থীরা। অভিযোগ আছে হলফনামায় প্রকৃত তথ্য না দেওয়ারও। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে তাতে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারই প্রচার চালাবে। এ বিষয়ে কোনো আইনগত বাধা নেই, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার পথরেখা নির্ধারণের একটি প্রক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভারাস ইয়াভাস। এ সময় ড ইউনূসকে তিনি জানান, নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে সরকার। অ্যাম্বাসেডর উনি বলেছেন যে ইয়েস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। তাদের ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জানান, স্বৈরাচারের দোসরদের নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আর ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এদিকে বরিশালের বেলস পার্কে গণভোট প্রচারে বিভাগীয় ইমাম সম্মেলনে হ্যাঁ ভোটকে জয়ী করার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। গণভোটে তাহলে আমরা কি করব? গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দেব না, কোনো ব্যক্তির জন্য নয়, দেশের ব্যাপারে, ভবিষ্যতে দেশটা কেমন হবে সেই ব্যাপারে তো আমাদের এক জায়গায় আসতে হবে। তো আগামী অন্ততপক্ষে 10, 15, 20 বছরের জন্য আসেন, আমরা তাদের জন্য একটা দিক নির্দেশ তৈরি করে দিই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ। বাংলাদেশের সব জাতি, গোষ্ঠী ও পক্ষের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টিকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির দিকে ভালোভাবে নজর রাখবে সংস্থাটি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের। তবে ভোট নিয়ে পারস্পরিক আস্থা এবং সংকট এখনও কাটেনি মনে করে সংস্থাটি। ডিসেম্বরের শেষ ভাগে ঢাকায় এসে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল বিভিন্ন দলের সাথে বৈঠক করে। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও সরকারের বিভিন্ন অংশীজনের সাথেও ধারাবাহিক বৈঠক করে তারা। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দলের প্রধান ইভার্স ইয়াভস। বলেন, নির্বাচন নিয়ে দলগুলো আশাবাদী, তবে এখনো বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে মত তার। যে দলগুলোর সাথে আলোচনা করেছি তারা সবাই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা স্বচ্ছতা নিয়ে কথা বলেছে, আইনগত দিক নিয়ে কথা বলেছে, পক্ষপাতিত্বহীন নির্বাচনের কথা বলেছে। তবে কিছু বিশ্বাসযোগ্যতার অভাব এখনো রয়েছে। সহিংসতার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে আমার অভিব্যক্তি হলো, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ। তারা এই বিষয়টি গুরুত্বের সাথে নেবে বলে আশা করি। অন্তর্ভুক্তিমূলক বলতে আগে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনের সব দলের অংশগ্রহণ বোঝালেও এখন তাদের সংজ্ঞা কিছুটা পাল্টেছে কেন, সেই প্রশ্নের উত্তর দেন ইভার্স ইয়াভস। অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা বুঝি সমাজের সব মানুষের অন্তর্ভুক্তি, যেমন নারী, সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভোটে অংশ নিতে পারছে কিনা। ভোটারের সংখ্যা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এটা একটি নির্দেশক যে এটি অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন এখানে সব দলের অংশগ্রহণ বিষয়ে কিছু ঐতিহাসিক জটিলতা আছে। দলের নিবন্ধনের বিষয় রয়েছে, জাতীয় রিকনসিলিয়েশনের বিষয় রয়েছে, যে বিষয়ে আমরা এখনই মন্তব্য করতে চাই না। তবে আমরা এটাতে মনোযোগ দেব পরবর্তীতে এটি কী প্রভাব ফেলে তার দিকে। নির্বাচনের 2 দিন পরে প্রাথমিক পর্যবেক্ষণ এবং 2 মাস পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে মিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল রবিবার। এদিন 58টি আবেদন বৈধ, 7টি নামঞ্জুর এবং 6টি অপেক্ষমান রাখা হয়। প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। এদিকে মনোনয়নপত্র ফিরে পেয়ে অনেক প্রার্থী স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এরই মধ্যে আবেদন জমা পড়েছে 645টি। প্রতিদিন 70টি করে আবেদন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন শুনানি শুরু করে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। তারা হওয়ার কারণে হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। যতটুকু অবৈধ কারণ ধরেছিল আমার মনে হয়েছিল যে এটা ডিসি স্যারই এটা সমাধান করতে পারত। আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শুনানিতে প্রার্থীরা নিজে, কেউ বা আইনজীবীকে সাথে নিয়ে আসেন। প্রার্থিতা ফিরে পেয়ে উৎফুল্ল অনেকে। তবে মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা তাদের। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেওয়ার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। 244টি জায়গায় 43টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। যদি কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে, এসিআর একটা স্টিগমা হবে। এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আপিল নিষ্পত্তি শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থীরা, জামায়াতের প্রার্থীরা এগিয়ে আয়ে। বিএনপির প্রার্থীদের বেশিরভাগের পেশা ব্যবসা আর জামায়াতের চিকিৎসা। তবে হেভিওয়েট অনেকের বাস্তব সম্পদের চেয়ে হলফনামায় দেখানো সম্পদের পরিমাণ কম। উঠেছে এমন প্রশ্ন। চট্টগ্রাম নগরীর 4 আসনে 8 প্রার্থীর হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তা বলছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে বাতিল হতে পারে প্রার্থিতা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর আসন 4টি। এগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বন্দনগরীতে সবচেয়ে ধনী প্রার্থী চট্টগ্রাম 10 আসনের বিএনপির সাইদ আল নোমান। প্রয়াত আবদুল্লাহ আল নোমানের সন্তান, রাজনীতিতে নবাগত হলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 30 কোটি টাকার বেশি। জনগণ আসলেই বোঝে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কি করতে চাইছি। সেজন্যই তো আজকে আমার এখানে আসা। অতএব আমার বক্তব্য একেবারে একই, সেটা হলো জনগণের উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বছরে তার আয় 1 কোটি 22 লাখ টাকা। 98 লাখ টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইদ আল নোমান। পারিবারিক সম্পদ যোগ করলে সবচেয়ে ধনী নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদুল্লাহ। তার স্ত্রী সন্তান সহ মোট সম্পদের পরিমাণ প্রায় 32 কোটি টাকা। অন্যদিকে জামায়াতের 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী চট্টগ্রাম 9 আসনের ডাক্তার AKM ফজলুল হক। তার সম্পদের পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 4 কোটি টাকার সম্পদ। আর আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের ডাক্তার আবু নাসের। তার বার্ষিক আয় 43,64,000 টাকা।
তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রকৃত সম্পদ ও আয়ের পরিমাণ হলফনামায় কম দেখান। আছে এমন অভিযোগ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ হিসেব তুলে ধরা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি যদি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি তাহলে আমি কেন মিথ্যা দেব, তাই না? অসত্যটা কেন করব? আমার যা আছে আমার মনে হয় সেটা লেখা উচিত। যাচাই বাছাইয়ে বৈধ হলেও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু যে কোনো মুহূর্তে যদি উদ্ঘাটিত হয় যে কোনো প্রার্থী কোনো সত্যকে গোপন করে হলফ দিয়েছেন, এটা উদ্ঘাটিত হওয়ার পরপরই কিন্তু তার প্রার্থিতা বাতিল হবে এবং তারপর আনুষঙ্গিক যে আইনগত বিষয় সেটা কিন্তু প্রয়োগ করা হবে। চট্টগ্রাম নগরীর এই 4 আসনে বিএনপি জামায়াত মিলিয়ে মোট প্রার্থী 29 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীকে বেছে নিতে চান পাবনার ভোটাররা। তবে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতে এই 2 আসনের ভোটার ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পূর্ব নির্ধারিত দিনে ভোটের দাবি তাদের। নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও উদ্যোগের অভাবে প্রত্যাশিত উন্নয়ন হয়নি পাবনার। ভাটা পড়েছে কর্মসংস্থানেও। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পাবনাবাসী। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক পাবনার 5টি আসনের ভোটাররা। অবশ্যই ভালো কাউকে দিব যে পাবনার উন্নয়ন করবে, নারীদের অগ্রাধিকার, নারী অধিকার নিয়ে সচেতন থাকবে। আমরা সবাই জানি রাস্তার কি বেহাল দশা, এটার উন্নয়ন, সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যারা পাবনার এই স্বাস্থ্য খাত, পাবনা এই হাসপাতালের দেখবেন বেহাল দশা, এগুলোর যারা উন্নয়ন করবে। ভোটারদের প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরাও। তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা। খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিরাপদ বা শুভোদ্যোগী বাংলাদেশের সাথে পাবনাকেও আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট থাকব। জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন। প্রত্যাশা জনগণের পক্ষে আমি কাজ করি, দৃশ্যমানতা আমার দেখছে, অতীতে করেছি, বর্তমান করছি, ভবিষ্যতে করব। আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব। তবে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ প্রার্থী ও ভোটাররা। ঈশ্বরদীর অনেক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, সেগুলোতে প্রকৃতি দেখার মতো মানুষ যে আসবে সেই পর্যটন কেন্দ্রগুলো নাই। পাবনা শহরের নগরায়ন, দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগ নিয়ে এসে পাবনাকে বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। 24 জুলাইয়ের বিপ্লবের পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা নতুন আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবমুখর পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। জাতীয় নির্বাচনে যেন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। পাবনার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 22,93,341 জন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। যুদ্ধ সংঘাত চলছে সেনা শাসিত মিয়ানমারে। সেই যুদ্ধের বলি হচ্ছেন বাংলাদেশিরা। সকালে সীমান্তের ওপার থেকে গুলি এসে এক শিশু গুরুতর আহত হয়। প্রথমে পুলিশ মৃত্যুর তথ্য জানালেও এখনও বেঁচে আছে শিশুটি। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসা চলছে তার। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর 53 সদস্য। রবিবার সকাল 9:45 মিয়ানমারের নাফ নদীর কাছে বিলাসী ও তোতার দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও আরসা সদস্যদের মধ্যে তীব্র সংঘাত চলে। বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে ওঠে টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকার বাড়িঘর। এ সময় হোয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশু আফনান। সীমান্তের ওপার থেকে গুলি এসে লাগে তার কানে।
বিয়ালে রাখবার মাইজা বেইনে রাখবে বেইনালতে মারাত আছে বলি খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে সীমান্তের নিরাপত্তা জোরদার সহ কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। গাড়ি ভাঙচুর হয়েছে সেটা কে করেছে সেটা ওনারা জানেন, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। সুতরাং আমাদের কোনো লোক সেখানে মামলায় জড়িত হবে না। কোনো গন্ডগোল না থাকে, যেটা আরসার সাথে গন্ডগোলটা হচ্ছে ওটা না থাকলে তো ওদের কাছ থেকে বাংলাদেশে গুলি আসার কথা নয়। গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। একদম গুলিবিদ্ধ অবস্থায় সেন্সলেস এভাবে দেখলাম, আমরা তাড়াতাড়ি করে যেখানে পাঠাতে হয় আইসিইউতে আমরা সেখানে সরাসরি পাঠিয়ে দিচ্ছি। আইসিইউ 27 নম্বর বেডে আছে, 28 নম্বর ওয়ার্ডের আন্ডারে, ঠিক আছে। স্কুলে চলে যাবে এই মুহূর্তে, কিন্তু তার এই ঘটনা আমাদের দেশে নিরাপত্তা চাই আমরা, কারণ আমরা বর্ডার সাইডে যারা আছে তারা কিন্তু আমরা এক মিনিটের জন্য আমরা নিরাপদ না। এদিকে সীমান্তের ওপারে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য। তাদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে, অন্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতের ঘটনায় সীমান্তবাসী আছেন চরম আতঙ্ক ও উৎকণ্ঠায়। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক বিজিবি। বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এগুলোগুলি হয়, আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই এবং সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি। সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় আছে, আমরা সতর্ক অবস্থা আছি। জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। মাঝে মধ্যেই গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে বাড়িঘরে। এর আগে 2024 সালের 5ই ফেব্রুয়ারি মিয়ানমার থেকে ছোড়া মর্টারের আঘাতে মারা যান 2 জন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সাহসিকতার প্রশংসায় ভাসছেন মাদারীপুরের ডাকাত দলকে ধাওয়া দেয়া বাড়ির মালিক মনিরুজ্জামান রাজা খালাসি। শুক্রবার মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হানা দেয় একদল ডাকাত, কিন্তু প্রাণের ভয় না করে রাজা খালাসি এগিয়ে আসায় ডাকাতি না করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত 3:15 নিজের ঘরের বাইরে একটি শব্দ শুনতে পান মনিরুজ্জামান রাজা খালাসি। এর কিছুক্ষণ পরেই মুখোশধারী 8 থেকে 10 জন ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই ধাওয়া করেন এই মালয়েশিয়া প্রবাসী। তখন এক ডাকাত সদস্যের শরীরে দায়ের কোপ লাগে। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এই ডাকাতির চেষ্টার ঘটনা ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। আমার মনে একটাই আসছে, জাস্ট ডু অর ডাই। এখানে তো যদি আমি আক্রমণ না করি তাহলে আমাকে মরতে হবে, তা আমি নিজেকে আত্মরক্ষার জন্য আমি আক্রমণ করি এবং তারাও আমাকে পাল্টা আক্রমণ করে। আলহামদুলিল্লাহ আমার গায়ে লাগে নাই। আমার যে আগ্রাসী ভূমিকাটা ছিল ওইখানে, আমি যে আক্রমণাত্মক ছিলাম, এরা এটা দেখেই ভয়তে নিজের জীবন নিয়ে পালাইছে। রাজা খালাসির এই সাহসিকতার প্রশংসায় এলাকাবাসী। দাবি উঠেছে এলাকায় নিরাপত্তা জোরদারের। একজন লোক চিনতে পারতাছি না, আমরা হঠাৎকে দৌড়ে ধাওয়া দিছি, ধাওয়ার পরে এরা উঠে বোম মারিয়া দিছে, আতঙ্ক করেছে এলাকাবাসী। আমরা চাই যেভাবে আমরা শান্তিতে থাকতে পারি এই আশা করি, আপনার কাছে কামনা করি। প্রশাসন রাত্রে টহল বাড়াই দেয় তাহলে হয়তো সামনে এরকম ঘটনা ঘটবে না। আর আমরা যারা আছি এই পেয়ারপুর ইউনিয়নের সবার কাছেই বলা আছে, সবাই আমরা আগের থেকে সচেতন থাকব। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আমাদের মনিটরিং নজরদারি ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে এগুলা দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপোর ট্যারিফ আগামী 6 মাসের জন্য 20% বাড়ানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দেয়া রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা, ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিজিএমই নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে 19টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়। এসব আইসিডিতে রপ্তানির সব পণ্যই কন্টেইনারজাত করে জাহাজীকরণের জন্য পাঠানো হয় বন্দরে। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতিশীলতা এসব আইসিডির কার্যক্রমের উপর অনেকাংশে নির্ভর করে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস।
অন্যদিকে বেসরকারি 19টি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা 1,06,000 টিউএস। বিগডা গেল বছরের 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এই বৃদ্ধির হার গড়ে প্রায় 60% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমন একটা বড় ট্যারিফ আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন আমরা আছি। পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে এবং এটা নিয়ে বন্দর উপদেষ্টা অলরেডি চট্টগ্রামে আসছিল, হয়তো একটা মামলার কারণে সেটা ঝুলে আছে। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ট্যারিফ ইস্যুর সমাধান হয়। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনল্যান্ড কন্টেইনার ডিপোর খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো হিসেব নিকেশ করে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যারিফ বৃদ্ধি কতটা হওয়া উচিত বা কতদিন পর হওয়া উচিত তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। আজকে যদি সাইন হয় আজকে হবে, যদি 7 দিন পরে হয় 7 দিন পরে হবে। বেসরকারি আইসিডিগুলোতে বছরে প্রায় 22 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে বেসরকারি এসব আইসিডিগুলোতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বরিশালে এই বছর আমনের ভালো ফলনে সন্তুষ্টির ছোঁয়া লেগেছে কৃষকের মনে। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ, ধানের ন্যায্য মূল্য ও অনাবাদি জমি নিয়ে রয়েছে হতাশাও। এদিকে কৃষি বিভাগ বলছে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের কষ্ট দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মাঠে সোনালী তরঙ্গে স্রোত, বাতাসে দুলছে ধানের শীষ। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এবার আমনের ফলন হয়েছে বেশ। প্রতিটি শস্য দানা যেন শোনাচ্ছে জীবনের গান। কৃষকও ব্যস্ত সময় পার করছে ফসল কাটায়। ধান কাটিতে আইসা হায় আমার কাইরা নিল মন, আমার কাইরা নিল মন। জালকাঠির নলছিটি উপজেলার কৃষক কবির ও জালাল রানী 5 একর জমিতে আমনের আবাদ করে ফলন পেয়েছেন গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি। তবে পাচ্ছেন না ন্যায্য দাম। আমরা 2 একর জায়গায় ধান দিচ্ছি। ধান গতবারের চাইয়ে এবার মনে করেন ফলন ভালো, কিন্তু দামে একটু কম। গত বছর যে ধান হয়েছে এবার 4 চাইয়া 1.5 ধান বেশি হয়েছে, আর ধানের দাম একটু গত বছর চাইয়া অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এবছর বিভাগে 7,258 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে হেক্টর প্রতি ফলন গড়ে 2.5 টনের বেশি। ভালো ফলন হলেও তথ্য বলছে এখনো বিভাগ জুড়ে রয়েছে 31,000 হেক্টর পতিত জমি, যার মধ্যে বরগুনায় অনাবাদি জমির পরিমাণ সর্বোচ্চ। এদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলের কৃষিতে। জমিতে ক্রমেই বাড়ছে লবণাক্ততা, তাই ফলন বৃদ্ধিতেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষক। লবণ পানি ঢোকে, যার ফলে উৎপাদন কিছু কম হয় দক্ষিণ এলাকা তো। আর ধান অনেক ভালো হয়েছে, যদি বীজটা আমাদের ভালো হইতো দিত সরকারে তাহলে আরো ভালো হইতো। কৃষিতে সাফল্যের পরেও বরগুনার পাথরঘাটায় নিম্নমানের বীজের কারণে নষ্ট হয়েছে কৃষকের শত শত হেক্টর জমির ধান। বীজ প্রত্যয়নে কর্তৃপক্ষের তদারকি জোরদার ও কৃষি উৎপাদনে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যে পরিমাণ পতিত জমি আছে, এই জমিগুলোর যদি সঠিক ব্যবহার করা যায় এবং কৃষি অফিসের সাথে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে সময় অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গাটাকে যদি সমন্বয় করে কৃষকরা চাষাবাদ করতে পারে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো উৎপাদন তাদের পক্ষে ঘরে তোলা সম্ভব। আমরা নতুন জাতের আপনার পাশাপাশি যদি আপনার চাষিদেরকে মোটিভেট করতে পারি যে না আমাদের ফলন বাড়ানো দরকার, তাহলে আমাদের নতুন জাতের আপনার রিপ্লেসমেন্টের বিকল্প নাই। বিভাগের 15 লাখ চাষি পরিবারের সংকট দূর করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষককে সচেতন করতেছি এবং আমরাও এর পাশাপাশি থেকে যাতে করে কৃষি উপকরণ দিয়ে কৃষক বঞ্চিত না হয় বা কৃষক যাতে লোকসানে না পড়ে, সেক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবছর উপকূলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, কৃষকের স্বপ্নের প্রতীক, দেশের হৃদয়ের ছন্দ।
এই ছন্দ অব্যাহত রাখতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীজ ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করছেন গবেষকরা। এর ফলে শুধু ধানের ফলনই বাড়বে না, কৃষকের আয়ও হবে সুরক্ষিত। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দেশের মোট চাহিদার প্রায় 15% পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলার কৃষক। তবে পেঁয়াজের আবাদের এই ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। যদিও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে। রাজবাড়ী জেলার পালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের ব্যস্ততা। এর মাঝেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর 4 একর জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক রাসেল শেখ, কিন্তু সারের বাড়তি দাম তার খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ইউরিয়া সারের দাম 1360 টাকা 80 টাকা ছিল, 1400 বাজার হয়ে গেছে। মানে প্রত্যেক সারের দামই প্রায় একটু বাড়তি। আমাদের কৃষিকাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। শুধু বালিয়াকান্দি নয়, অন্য সব উপজেলার চিত্র একই। কৃষকের দাবি জেলায় বস্তাপতি ডিএপি সারের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও চড়া। সারের যে পরিমাণ দাম, সার তো আসবে কোন জায়গা থেকে? এবার সার সংকট, প্রায় 55,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হবে কয় মন? 40 মন। ভরা মৌসুমে সারের বাজার নজরদারির পাশাপাশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকের। সিজনে যদি উনটা পেঁয়াজ নিয়ে আসে তাহলে তো কৃষক এখানে বসে পড়ে, মাঠটা নামে পরিদর্শন করুক যে কোনটা কি করা যায়। রাজবাড়ীতে চাহিদার তুলনায় বেশি সার আমদানি করা হলেও বাস্তবে সংকটের চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উচিত সারের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা। চাহিদার চাইতে বেশি সার এখানে আমদানি করা হয়, কি রহস্যজনক কারণে তাই না এই সংকটটা তৈরি হয়, এটা বাস্তব ভিত্তিতে নিয়ে তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। জানুয়ারি মাসের পুরো সার আমাদের হাতে এখন মজুদ রয়েছে, ডিলারের ঘরে ঘরে আমরা জানুয়ারি মাস ব্যবহার করব। আমাদের পেঁয়াজের জন্য বেশি সার লাগে, পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, যা কিছু আছে আমাদের যে সার আছে কভার হয়ে যাবে এবং সার অতিরিক্ত থেকে যাবে। সারের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে পেঁয়াজ উৎপাদনে হুমকিতে পড়বে পদ্মাপাড়ের এ জেলা। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মৌসুমের আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষক। আর্থিকভাবে স্বাবলম্বী হতে কম সময়ে বেশি ফলনশীল জাতের এই আলু চাষে সাফল্যের মুখ দেখছেন তারা। ফলন ভালো হয় আলু চাষে ছাড়িয়ে যেতে পারে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি থাকায় এবার আগাম জাতের আলু চাষে আগ্রহী হন গাইবান্ধার কৃষক। গত সেপ্টেম্বরের শেষ দিকে আমন ধান কাটার পরপরই আগাম জাতের এই আলুর চারা রোপণ করেন তারা। আর এখন মাঠ থেকে আলু তোলায় ব্যস্ত সময় কাটছে তাদের। আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তোমার ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি। কৃষকের দাবি বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে এবারের আলুতে কম বেশি দাগ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে। বড় আলুগুলোতে স্পট ধরা পড়ছে বেশি, যার কারণে ওজন একটু কম হচ্ছে। কত বেড়েছে এবার পাইছি, ভালোই পাইছি। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি, আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে জেলায় মোট 13,830 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে 245 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছে। এবছর ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারের দামও ভালো পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। উন্নত জাতের আলু চাষ গাইবান্ধার কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই আলু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। 2 সপ্তাহের বেশি টানা বিক্ষোভে ইরানের সরকারি বাহিনীর সদস্যসহ নিহত 5 শতাধিক। বিভিন্ন মানবাধিকার সংগঠনের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাতে রয়টার্স বলছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী।
এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী বিক্ষোভের রূপ নেয়। এদিকে বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত। একই সঙ্গে প্রাণঘাতী অস্থিতিশীলতা উস্কে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেন। অন্যদিকে নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেন তিনি। আর কোনো তেল বা অর্থ সহায়তা পাবে না জানিয়ে কিউবাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই কিউবার চুক্তি করা উচিত। তিনি আরও বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল ও অর্থের ওপর নির্ভর করে টিকেছিল। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কিউবার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির একটি হতাশাজনক চিত্র তুলে ধরেছে। অন্যদিকে ট্রাম্পের মন্তব্যের পর কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে দেশের সার্বভৌমত্ব ও তেল আমদানির অধিকার রক্ষার কথা বলেছেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।